সম্প্রতি আল জাজিরার সঙ্গে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে জনগণ দীর্ঘদিন অন্তর্বর্তী সরকারের শাসন দেখতে চায়। তো এটি যদি জনপ্রত্যাশা হয় তাহলে আমি মনে করি যে নির্বাচন সহসা আয়োজনের সুযোগ নেই। এক, দ্বিতীয়ত আপনার সংস্কার, তারপরে স্থানীয় সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন এবং বিচার কার্য তা পরিপূর্ণভাবে সমাপ্ত না হওয়া পর্যন্ত মনে হচ্ছে নির্বাচনটা হচ্ছে মরীচিকার পেছনে ছোটার সামনে। এটার যত কাছে যাবেন তত এটা দূরে সরে যাবে। ইটস লাইক চেজিং দ্য চিনিয়ার। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আমি মনে করি না। রাখাইনে মানবিক করিডোর নিয়ে আসলে কি হচ্ছে? দেখুন, রাখাইন আপনার একেবারে দুর্ভিক্ষ অবস্থার মধ্যে দিয়ে দেহাতিপাত করছে। এই বিশাল জনগোষ্ঠী এই যুদ্ধের মধ্যে পড়ে, ধরুন যারা আপনার মুসলিম তারা না হয় ওই আইডেন্টিটি নিয়ে অনেকেই সীমান্ত অতিক্রম করে চলে এসছে, কিন্তু যারা বৌদ্ধ তাদের অবস্থা কী দাঁড়াবে? তারা তো মানুষ, মনুষ্য সন্তান, না খেয়ে থাকবে কেন? আমাদের নোবেল লরেট প্রফেসর ইউনুস তিনি দায়িত্ব নেওয়ার পর এই সমস্যাটা সৃষ্টি হয়েছে তো বলার কোনো সুযোগ নেই। এটা দীর্ঘদিন একটা প্যারেনিয়াল প্রবলেম। শহীদ জিয়াউর রহমানের শাসন আমলে তখন কিন্তু আমরা দেখেছি সেই 78 সনে আপনার রোহিঙ্গারা এসছে এবং আপনার আমাদের কক্সবাজার জেলার আপনার রাজা পালং, মরিচা পালং, কুতু পালং, ওয়াইকং, নীলা, ঘুংধুম, কচুবুনিয়া, এই পুরো সীমান্ত অঞ্চল জুড়ে আপনার তাদের যে এক্সোডাস সেটা আমরা দেখেছি। এবং রাবেতাত্তা আলম আল ইসলামিয়া তারা কিন্তু তখন ত্রাণ সাহায্য নিয়ে এগিয়ে এসছে এবং আপনার মীর কাসেম আলী প্রয়াত, তিনি কান্ট্রি রেপ হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্বে ছিলেন এবং খুব সাফল্যের সঙ্গে তখন কিন্তু এই ত্রাণ এবং পুনর্বাসনের কাজটি সম্পন্ন করা গিয়েছিল। আমি নিজে সরজমিনে তখন এই বিষয়ে গবেষণা করতে গিয়েছিলাম এবং ইসলামিক এনজিও হিসেবে আপনার এই রাবেতা কী ভূমিকা পালন করছে একেবারে মাঠ পর্যায়ে গিয়ে আমি তা অনুধাবনের চেষ্টা করেছি এবং তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা গিয়েছিল। পরবর্তীতে ক্রমে ক্রমে তারা এসছেন এবং যারা এসছেন তারা ফিরে যাননি। শেখ হাসিনার শাসন আমলে আবার একটা মাস এক্সোডাস হয়েছে। ডেফিনেটলি তারা আমাদের ভাই, প্রতিবেশী এবং যেহেতু নিরাপত্তাহীনতায় তারা ভুগছিলেন সেই কারণে তারা জানমালের নিরাপত্তা নিশ্চিত করবার প্রয়োজনে এসেছে। তাদের এই বিপদের সময় আমরা পাশে দাঁড়িয়েছি। সরকার নির্বিশেষে ডেফিনেটলি ক্রেডিট পাওনা সবার, রাষ্ট্রের, কারণ আমাদের রাষ্ট্রীয় যে আপনার ঐতিহ্যবাহী মেহমানদারির যে ট্র্যাডিশন সেটা আমরা উন্মুক্ত করেছি। আপনার পাষাণের মতো সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে গুলি করে মেরে ফেলবার চেষ্টা করিনি। আর এই দিক থেকে কিন্তু আমাদের রাষ্ট্র মহিমান্বিত হয়েছে। সেই জন্যে মানবিক সহায়তা অফিসিয়ালি যেটি বলা হচ্ছে সেটি স্বয়ং মিস্টার গুতারেস, সেক্রেটারি জেনারেল অফ ইউএন, তিনি এসে রোজার সময় এই রকমের একটি আবেদন করেছেন। তো সেটাতে সাড়া দিয়ে আমি মনে করি না যে সরকার অন্যায় করেছে। আর মানবিক ইমেজ আমাদের গ্লোবালি আছে এবং শান্তির জন্যে নোবেল পুরস্কার পেয়েছেন প্রফেসর ইউনুস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। তো ফলে এখানে নাসূচক কোনো
অবস্থান নেওয়াটা রাষ্ট্রনায়কোচিত হতো না। কিন্তু সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু জানান দিয়েছেন যে শর্ত সাপেক্ষে সরকার রাজি হয়েছে। শর্তগুলো কিন্তু আমরা জানি না। স্বচ্ছতা খুব জরুরি। এটি যদি নিশ্চিত করা যায় তাহলে এই নিয়ে বিতর্কের অবসান ঘটবে। আর মানবিক, যথার্থ অর্থে মানবিক হতে হবে। মানবিক চেহারা আড়ালে যদি বৃহৎ শক্তি বর্গের কোনো রকমের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে এটি ব্যবহৃত হয়, তাহলে আমি বলবো যে পুরো পারপাসটাই ডিফিটেড। একজন শিক্ষক হিসেবে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমাদের কালচারে যেটা নেই সেই কাজটি আমি করেছিলাম। দোদণ্ড প্রতাপশালী শিক্ষামন্ত্রী এবং শাসক দলের জয়েন্ট সেক্রেটারি জেনারেল। সেই সময় আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমি তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ে দায়িত্ব পালন করছিলাম। আমাদের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তফা কামাল সহ আমরা কিন্তু প্রায় 14টি ইলেকট্রনিক মিডিয়াকে নিমন্ত্রণ করে লাইভ আপনার প্রেস কনফারেন্স করেছিলাম। তার যে ইন্টিগ্রিটি সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, তার যত ব্যত্যয় আছে সেগুলো আমরা তুলে ধরেছি, এবং আপনার এই ঝুঁকিটা আমাদের নিতে হয়েছে। আমরা মনে করেছি যে কাজটি জনস্বার্থে করা ভালো, আর একটা দৃষ্টান্ত স্থাপন করা যে দায়িত্বরত উপাচার্য হিসেবে যিনি ক্ষমতায় আছেন শিক্ষামন্ত্রী হিসেবে, তার যত রকমের অন্যায় এবং যিনি নিয়মের বাইরে গিয়ে কাজগুলো করছেন এবং যে শপথ তিনি নিয়েছেন তা ভঙ্গ করার সামিল যে পদক্ষেপগুলো সেগুলো জনসমক্ষে তুলে ধরা ভালো। আমরা ঝুঁকিটা নিয়েছিলাম এবং আমি তো মনে করি যথার্থই কাজটি আমরা করেছি যথাসময়ে। তিনি ক্ষমতায় নেই, এখন কারা অন্তরালে আছেন, এখন সমালোচনা করা সহজ, কিন্তু তখন এটা ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ। আর আমাদের দেশের কালচারটা এমন, আপনি ক্ষমতায় থাকলে তেলে মাথায় মানুষ তেল দেয়, এবং সেই জন্যে আমি তখনও, আমার মেয়াদ 6 মাস বাকি ছিল, পুরো 6টা মাস তিনি নানানভাবে আমাকে আপনার নাকাল করবার চেষ্টা করেছেন। আল্লাহর রহমত ছিল, আপনাদের সবার সহযোগিতা ছিল, আর আমরা যেহেতু ন্যায্য অবস্থানে ছিলাম সেই জন্য তিনি সুবিধা করতে পারেন। আর একটা দৃষ্টান্ত আমরা ব্রিটিশ শাসনামল বলুন, পাকিস্তান শাসনামল বলুন, বাংলাদেশ শাসনামল বলুন, এই পুরো সময়টায় আমরা কিন্তু সেটি স্থাপন করতে সক্ষম হয়েছি। এবং এটাও আমি বলবো যে আমারই ছাত্র, প্রিয় ছাত্র আবু সাইদ, যাকে আমি ভর্তি করেছিলাম সেই সময় উপাচার্য থাকাকালীন সময়ে, তিনি এই যে বিপ্লব, জুলাই আগস্ট বিপ্লবের আইকন, এবং তিনি মৃত্যুবরণ করার সাথে সাথে ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু আমি এটাকে গ্লোবালি এই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছি, শোক প্রকাশ করেছি। শেখ হাসিনার ভ্রুকুটি উপেক্ষা করি, এবং তখনও ঝুঁকি নিতে হয়েছে আমাদের। মনে করি যে যেই কারণে আমাদের আবু সাইদ আত্মহত্যা দিলেন, তা যাতে আপনার এই রক্ত বৃথা না যায়। আমরা চাই বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে, পরিবর্তনের সূচক হিসেবে, আলোকবর্তিকা হিসেবে চিরজাগরুক থাকে। নির্বাচন দ্রুত হবে নাকি এই সরকার আরো 5 বছর থাকবে? দেখুন, ঈদুল ফিতরের নামাজে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সামিল হলেন, তখন মুসল্লিরা এই দাবিটি তুলেছে যে তারা আরো 5 বছর তাকে ক্ষমতায় দেখতে চায়। এবং তিনিও সম্প্রতি আল জাজিরার সঙ্গে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে জনগণ দীর্ঘদিন অন্তর্বর্তী সরকারের শাসন দেখতে চায়। তো এটি যদি জনপ্রত্যাশা হয়, তাহলে আমি মনে করি যে নির্বাচন সহসা আয়োজনের সুযোগ নেই। এক, দ্বিতীয়ত আপনার সংস্কার, তারপরে স্থানীয় সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন এবং বিচার কার্য, তা পরিপূর্ণভাবে সমাপ্ত না হওয়া পর্যন্ত মনে হচ্ছে নির্বাচনটা হচ্ছে মরীচিকার পেছনে ছোটার সামিল।
এটার যত কাছে যাবেন তত এটা দূরে সরে যাবে। ইটস লাইক চেজিং দ্য চিমেরা। সুতরাং আপনার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আমি মনে করি না। আমরা তো জানতে পেরেছি যে ইন্ডিয়া চাপ দিচ্ছে নির্বাচনের জন্য। দেখুন, আপনার প্রতিবেশী রাষ্ট্র পরামর্শ দিতে পারে, প্রয়োজনে সদুপদেশ দিতে পারে, কিন্তু আলটিমেটলি দেশের জনগণ হচ্ছে দেশের মালিক। আমাদের প্রফেসর ইউনূসের ভাষায় তাদের প্রত্যাশা যদি থাকে যে তারা দীর্ঘদিন ধরে অন্তর্বর্তী সরকার দেখতে চান, তাহলে তারাই তো আলটিমেট ডিসাইডার। এখানে আপনার পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেলে পরে গণভোট প্রভিশনটা আইনসিদ্ধ একটা বিষয়ে পরিণত হবে। প্রয়োজনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে এবং সেখানে আপনার যদি গণরায় আসে এরকম যে 2041 পর্যন্ত ক্ষমতায় থাকলেও কোনো সমস্যা নেই, একটি উন্নত বাংলাদেশ উপহার দেওয়ার একটা প্রতিশ্রুতি শেখ হাসিনা প্রদান করেছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি পরিপূরণ করেননি। সেই আপনার কাজটি তো সবার জন্য জরুরি। এটা ব্যক্তি শেখ হাসিনার বিষয় নয়, এটা আওয়ামী লীগের কোনো অ্যাক্স নয় যে তারা গ্রাইন্ড করবেন। উন্নয়ন নিশ্চিত করার দায়িত্ব আপনার যারা ক্ষমতায় আছেন তাদের। সুতরাং এই স্বপ্ন প্রয়োজনে 2041-এর জায়গায় 2031-এও তো এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে ঘোষিত হল এবং তিনি গ্রেসফুলি তার দায়িত্ব ছেড়ে দিয়ে যেই কাজে তিনি ব্যাপৃত ছিলেন সেই কাজে ফিরে গেলেন। রাজনৈতিক দলগুলো যেভাবে চাপ দিচ্ছে তাতে কি মনে করেন যদি এই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেরিতে করতে চায় তাহলে কি সংঘাত হতে পারে? দেখুন, এখানে আসলে ঐকমত্যে আসাটা খুব কঠিন কাজ। আপনার ফর এক্সাম্পল জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন যে চরমনায়ের পীর সাহেবের নেতৃত্বে, তারা কিন্তু নির্বাচন পদ্ধতির খোল নইচে পাল্টে ফেলার প্রস্তাব করেছে। তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, অর্থাৎ আপনার সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা জারি করতে চান। এর বিপরীতে আরেকটি প্রধান রাজনৈতিক দল সক্রিয়, যেটি বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা চাচ্ছেন ফার্স্ট পাস দি পোস্ট। আওয়ামী লীগ যেই পথে হেঁটেছে, অর্থাৎ তারা একজন ভোট যদি বেশি পান প্রার্থী হিসেবে তাকেই জয়যুক্ত ঘোষণা করেছেন, তো এখানেও তারাও কিন্তু সেই পথ অবলম্বন করার পক্ষপাতী। ফলে এখানে ঐকমত্য যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এই ডিবেট চলতেই থাকবে এবং এই ডিবেট যতক্ষণ নিরসন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কোন পদ্ধতিতে আয়োজন করবে নির্বাচন কমিশন, তাদের জন্য কিন্তু এটা $1 ট্রিলিয়ন প্রশ্ন হিসেবে সামনে দেখা দেবে।